সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আছে আমি অপু চন্দ্রদেব, রাগিব রাবেয়া, উচ্চ বিদ্যালয় কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই কোভিড-19 শিকার হয়ে আমরা অনেকেই ঘরে বসে আছি এবং দীর্ঘদিন ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারছি না। তাই এমন অবস্থায় আমাদের একমাত্র অবলম্বন হচ্ছে অনলাইন শিক্ষা ব্যবস্থা। তাই তোমরা ঘরে বসে আমাদের সিলেট ডিভিশনাল অনলাইনের স্কুলের ক্লাসটি উপভোগ করো এবং তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাও। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর রসায়নের তৃতীয় অধ্যায়ের পদার্থের গঠন অধ্যায়টি নিয়ে। এর আগে আমরা আলোচনা করেছি দুটি পর্ব, আজকে হচ্ছে তৃতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি নয়, চলে যাই আজকের ক্লাসে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করে দেখো, গত পর্বে আমরা দেখিয়েছিলাম আমরা রাদারফোর্ডের পরমাণু মডেলের গঠন নিয়ে আলোচনা করেছিলাম। আমি সবার সুবিধার জন্য পুনরায় একটু আলোচনা করতে চাই। একটু লক্ষ্য করো, আমরা রাদারফোর্ডের পরমাণু গঠনটি আমরা যখন আলোচনা করি তখন আমরা প্রথমে বলেছিলাম যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক আধান বিশিষ্ট একটি ভারী বস্তু বিদ্যমান। এই ভারী বস্তুর নাম হবে নিউক্লিয়াস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভারী বস্তুর নাম যখন নিউক্লিয়াস হবে, এই নিউক্লিয়াসের মধ্যে দুটি মৌলিক কণিকা থাকে, একটি হচ্ছে প্রোটন এবং অন্যটি হচ্ছে নিউট্রন। তাহলে এই দুটি মৌলিক কণিকা পাওয়া যায় এই নিউক্লিয়াসের মধ্যে। আমরা আরও বলেছিলাম যতটি প্রোটন এই নিউক্লিয়াসের মধ্যে থাকবে ততটি ইলেকট্রন তার চারপাশ দিয়ে ঘোরাফেরা করবে। তাহলে এর নাম হচ্ছে ইলেকট্রন। এখানে বলে রাখছি প্রোটনের চার্জ কিন্তু পজিটিভ আর এই ইলেকট্রনের চার্জ কিন্তু নেগেটিভ। আমরা আরও বলেছিলাম যে যখন যতটি প্রোটন তার কেন্দ্রে অবস্থান করবে তখন ঠিক ততটি ইলেকট্রন তার চারপাশে ঘোরাফেরা করবে। অর্থাৎ যদি এখানে চারটি প্রোটন থাকে, এখানে যদি চারটি প্রোটন থাকে, এখানে চারটি ইলেকট্রন তার চারপাশে ঘোরাফেরা করবে। যে কারণে পজিটিভ আধান এবং নেগেটিভ আধান থাকার কারণে এবং সমান সংখ্যক থাকার কারণে এই সমগ্র পরমাণুটি তড়িৎ নিরপেক্ষতা লাভ করে। তারপর আমরা বলেছিলাম সৌরজগতের গ্রহসমূহের মতো পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াসের চারদিকে ইলেকট্রনসমূহ ঘোরাফেরা করে এবং এর কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল পরস্পর সমান হয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা গত ক্লাসটি যারা দেখেছ, আমি একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, অর্থাৎ তোমাদেরকে চিন্তা করার একটি বিষয় দিয়েছিলাম। সেটি হলো এই পরমাণুর গঠনটিতে তুমি কোনো প্রকারের কোনো সীমাবদ্ধতা কিংবা কোনো ভুল খুঁজে পাও কিনা। আজকে আমরা এই রাদার পরমাণু মডেলের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই চিন্তা করেছ যে এই মডেলের যে তথ্যগুলো আছে, এই তথ্যগুলো আসলে সব কিছু অ্যাকুরেট কিনা বা সঠিক আছে কিনা বা লিমিটেশন আছে কিনা। আশা করি তোমরা সবাই এটি চিন্তা করেছ। তোমাদের এই চিন্তার সাথে, তোমার এই ধারণার সাথে আমার কথাগুলো মিলে কিনা একটু মিলিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই রাদারফোর্ডের পরমাণু মডেলটি একটু বিশ্লেষণ করি, আমরা কিছু জিনিস দেখতে পারবো। যেমন আমরা এখানে প্রথমেই দেখতে পাচ্ছি যে এই যে নিউক্লিয়াসের চারদিকে কিছু কক্ষপথ আছে, সেই কক্ষপথে ইলেকট্রনসমূহ অবিরত ঘুরতেছে। তো এখানে একটা জিনিস লক্ষ্য করো, অর্থাৎ উনি বলেছেন ইলেকট্রন ঘুরবে, কিন্তু একাধিক ইলেকট্রন আসলে কেমন করে ঘুরবে সেটির জন্য কিন্তু উনি আলাদা কোনো কক্ষপথ সৃষ্টি করেন নাই এবং এই বিষয়ে কোনো কথা বলেননি, এবং একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে এই বিষয়ে কোনো কথা বলেননি। একটি ইলেকট্রন তো ঘুরতেই পারে, ঠিক আছে, একটি ইলেকট্রন ঘুরলে কোনো সমস্যা হবে না, কিন্তু একাধিক ইলেকট্রন ঘুরলে এখানে দেখো যদি একই কক্ষপথ থাকে তাহলে সংঘর্ষ ঘটতে পারে বা এই বিষয়ে কোনো কিছু তিনি বলেননি।
তাহলে এটা হতে পারে একটা লিমিটেশন ওনার। তাহলে প্রথম লিমিটেশন হচ্ছে যে নির্দিষ্ট কোনো কক্ষপথের বর্ণনা নেই। তাহলে নির্দিষ্ট কোনো কক্ষপথের বর্ণনা নেই, অর্থাৎ এই যে ইলেকট্রন সমূহ কক্ষপথে ঘুরবে, নির্দিষ্ট কোনো কক্ষপথের কথা উনি বলেননি। তারপরে আমরা বলতে পারি যে একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে এ বিষয়ে কোনো বর্ণনা নেই। আচ্ছা, তাহলে আমরা কিন্তু এই দুটি সীমাবদ্ধতা পেয়ে গেছি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবচেয়ে গুরুত্বপূর্ণ আরও দুটি সীমাবদ্ধতা আছে, আমি একটু আলোচনা করছি, তোমরা একটু তোমাদের সাথে মিলিয়ে নিতে পারো। উনি কিন্তু বলেছেন যে এই ইলেকট্রন সমূহ সৌরজগতের গ্রহসমূহের মতো, মানে সূর্যের চারদিকে যেমন করে গ্রহ নক্ষত্রসমূহ ঘোরাফেরা করে, ঠিক তেমন করেই নিউক্লিয়াসের চারপাশে ইলেকট্রন সমূহ ঘোরাফেরা করে। কিন্তু প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখো, সৌরজগতের যে গ্রহ নক্ষত্রগুলো আছে এগুলো কিন্তু নিরপেক্ষ, অর্থাৎ আধান নিরপেক্ষ, এর মধ্যে কোনো পজিটিভ কিংবা নেগেটিভ আধান নেই। পক্ষান্তরে তুমি যদি পরমাণুর ইলেকট্রনের কথা চিন্তা করো, তুমি দেখে নাও এই যে ইলেকট্রনের চার্জ হচ্ছে নেগেটিভ। তাহলে একটি নেগেটিভ কণার সাথে উনি তুলনা করেছেন নিরপেক্ষ গ্রহসমূহের। তাহলে এখানে একটি সীমাবদ্ধতা আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এখানে লিখতে পারি যে গ্রহসমূহ নিরপেক্ষ, আমি এখানে লিখব তড়িৎ নিরপেক্ষ, গ্রহসমূহ তড়িৎ নিরপেক্ষ, অথচ ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত। তাহলে আমরা খুব সহজেই তিনটি সীমাবদ্ধতা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরেকটি সীমাবদ্ধতা পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে ম্যাক্সওয়েলের তত্ত্বতে। তো বিজ্ঞানী ম্যাক্সওয়েল একটা তথ্য দিয়েছেন। ওই তথ্যটা ছিল যে যখন একটি আধানযুক্ত কণা, যেমন মনে করো এখানে আধানযুক্ত কণা হলো ইলেকট্রন, তাহলে যদি কোনো আধানযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরে, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্বের সাথে কিন্তু মিলে যাচ্ছে। যখন কোনো আধানযুক্ত কণা বৃত্তাকার পথে ঘুরে, তখন ওই কণাটি শক্তি হারাতে থাকবে। তাহলে যদি তাই হয়, ইলেকট্রন যদি এই কক্ষপথে ঘুরে এবং শক্তি হারাতে থাকে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই পরমাণু আকার আস্তে আস্তে ছোট হয়ে যাবে, অর্থাৎ এই ইলেকট্রন সমূহ একসময় শক্তি হারাতে হারাতে এই কেন্দ্রের দিকে পতিত হবে। তাহলে যদি এমন করে একটা একটা করে ইলেকট্রন শক্তি হারাতে থাকে আর যদি এই নিউক্লিয়াসের দিকে পতিত হয়, তাহলে এই পুরো পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। এই বিষয়ে কোনো ব্যাখ্যা রাদারফোর্ড পরমাণু মডেলে দেননি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে বলতে পারি যে কয়টি সীমাবদ্ধতা আমরা দেখতে পেলাম রাদারফোর্ড পরমাণু মডেলের মধ্যে। এর মধ্যে একটি হচ্ছে নির্দিষ্ট কোনো কক্ষপথ নেই, একাধিক ইলেকট্রন কিভাবে ঘুরবে এ বিষয়ে কোনো বর্ণনা নেই, গ্রহসমূহ তড়িৎ নিরপেক্ষ অথচ ইলেকট্রন ঋণাত্মক আধানযুক্ত, সুতরাং তুলনা খাটে না। আর তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পেলাম সেটি হলো ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে। তাহলে ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানের, তাই কোনো আধানযুক্ত কণা যখন পরমাণুর চারদিকে ঘুরে তখন এটি শক্তি হারাবে এবং হারাতে হারাতে এটি নিউক্লিয়াসে পরিণত হবে। এরকম যদি ঘটে তাহলে পরমাণু মডেলে কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে এই যে আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের বিভিন্ন সীমাবদ্ধতা সমূহ দেখতে পেলাম, তো রাদারফোর্ড কিন্তু 1911 সালে এই মডেলটি প্রদান করেন। তো যখন 1911 সালে মডেল প্রদান করেন, তার ঠিক 2 বছর পর অর্থাৎ
সালে একজন বিজ্ঞানী যার যার নাম হচ্ছে নিলস বোর। তাহলে নিলস বোর এই পরমাণুর রাদারফোর্ডের মডেলের তত্ত্বসমূহের যে সীমাবদ্ধতা নিয়ে কাজ করেন এবং উনি নতুন একটি পরমাণু মডেল প্রদান করেন, যাকে আমরা বোরের মতবাদ বা বোরের পরমাণু মডেল বলে থাকি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আলোচনা করব আজকে নিলস বোরের সেই মডেলটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই রাদারফোর্ডের যে মডেলের সীমাবদ্ধতা সমূহ দূর করে এই বোর পরমাণু মডেল যে তথ্য দিয়েছিলেন সেটির গঠন কিছুটা এরকম। আমরা এতক্ষণ জানতে পেরে গেছি যে রাদারফোর্ড কিন্তু তার পরমাণুর কক্ষপথের অর্থাৎ নির্দিষ্ট কোনো আকার আকৃতি সম্পর্কে বলেননি, কিন্তু বিজ্ঞানী বোর তার মডেলে পরমাণু সমূহের জন্য নির্দিষ্ট আকৃতি এবং আকারের কথা বলে গেছেন। তাহলে উনি কি বলেছেন আমরা একটু লক্ষ্য করি। তো বিজ্ঞানী বোর বলেছেন যে নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন সমূহ ঘুরে এই ইলেকট্রন সমূহ নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করে। এই কক্ষপথ সমূহকে বলা হবে অরবিট। আমি এখানে লিখছি, তোমরা লক্ষ্য করো, এই যে অরবিট, এটাকে অরবিট বলা হয়, প্রধান কক্ষপথ বলা হয় কিংবা প্রধান শক্তিস্তর বলা হয়। তো পরমাণুর থেকে নিকটবর্তী এগুলাকে আলাদা আলাদাভাবে নাম দেওয়া হয়। যেমন এটাকে বলা হবে প্রথম অরবিট, এটাকে আমরা বলতে পারি দ্বিতীয় অরবিট, এটাকে বলতে পারি তৃতীয় অরবিট। আবার এখানে আমরা নামকরণ করতে পারি, যেমন মনে করো এটাকে আমরা কে সেল বলতে পারি, কে এল সেল বলতে পারি, এম সেল বলতে পারি, ইংরেজি ওয়ার্ড দ্বারা প্রকাশ করা হয়। তো এখানে প্রথম অরবিটকে আমরা এন দ্বারা প্রকাশ করব, এন সমান 1, দ্বিতীয় অরবিটকে প্রকাশ করব এন সমান 2, আর তৃতীয় অরবিটকে প্রকাশ করব এন সমান 3, অর্থাৎ এন একটি পূর্ণ সংখ্যা হবে। যদি আমরা আরেকটি কক্ষপথ বাড়াই তাহলে এন সমান 4 হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই প্রথম তত্ত্বটি দেখতে পেলাম। আরও কিছু কথা আছে, সেটি হচ্ছে বোর পরমাণু মডেল আরও যে কথাটি স্পষ্ট করেছেন সেটি হলো যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের চারদিকে যে ইলেকট্রন সমূহ ঘুরবে, যে অরবিটে থাকুক না কেন, সর্বোচ্চ সংখ্যক ইলেকট্রন ধারণ ক্ষমতা উনি ফিক্সড করে ফেলেছেন। অর্থাৎ উনি বলেছেন যে ইলেকট্রন যে কক্ষপথে থাকবে সেটি 2n² সূত্রকে সমর্থন করবে। যেমন আমি মনে করি যে প্রথম কক্ষপথে n সমান 1, তাহলে এখানে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × 1², অর্থাৎ n এর মানটি 1 বসাবো আমরা, এই যে n এর মান 1 বসালাম, তাহলে এখানে 2। তাহলে প্রথম কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2টি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে একটি ইলেকট্রন, এই যে অন্য একটি ইলেকট্রন, অর্থাৎ প্রথম কক্ষপথে ইলেকট্রন হচ্ছে 2টি। এর পরিবর্তিতে n সমান 2 যদি দিই আমরা, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 × n এর পরিবর্তে 2², 2 × 4 × 8, অর্থাৎ দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন থাকবে 8টি। আমরা দেখতে পাচ্ছি যে 2টি, 2টি 4টি, 6টি, 8টি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দ্বিতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 8টি। ঠিক এমন করে যে তৃতীয় কক্ষপথের বেলায় আমরা দেখতে পারি যে 2 × 3², 2 × 9, 18টি, অর্থাৎ তৃতীয় কক্ষপথে সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 18টি। আমি আবার বলছি সর্বোচ্চ ইলেকট্রন থাকবে 18টি, এর কম থাকতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন আছে মাত্র 1টি, তো সর্বোচ্চ থাকতে পারবে 18টি ইলেকট্রন। তো এই বোর পরমাণু মডেল তার নির্দিষ্ট শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটি সম্পর্কে খুব স্পষ্ট ধারণা দিয়ে গেছেন। তো বোর মডেল আরেকটি কাজ করেছেন, সেটি হলো যে এই যে ইলেকট্রন সমূহ ঘুরে, তোমরা একটু লক্ষ্য করো, এই যে ইলেকট্রন সমূহ কিন্তু ঘুরতেছে। তো যখন এই বৃত্তাকার পথে কোনো ইলেকট্রন ঘুরে তখন ইলেকট্রনের একটি ভর আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীদের, ভরকে আমরা কী দ্বারা প্রকাশ করি? অবশ্যই m দ্বারা, এই যে m দ্বারা প্রকাশ করি। আবার ইলেকট্রনের বেগ আছে, কি আছে না? বেগকে আমরা কী দ্বারা প্রকাশ করি?
অবশ্যই ভি দ্বারা প্রকাশ করি। আবার দেখো এখানে যে কক্ষপথ আছে, কক্ষপথ কিন্তু গোলাকার কিংবা বৃত্তাকার। এই বৃত্তাকার কক্ষপথকে ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এখানে এম ভি আর, তাহলে এটাকে বলবো আমরা কৌণিক ভরবেগ। তার মানে হচ্ছে যখন একটি ইলেকট্রন তার চারপাশে ঘুরে, তখন আমরা এর কৌণিক ভরবেগকে প্রকাশ করব এম ভি আর দ্বারা। উনি বলেছেন কোন কক্ষপথে যখন ইলেকট্রন ঘুরে তখন ওই ইলেকট্রনের যে কৌণিক ভরবেগ এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। অর্থাৎ ওনার কথা অনুযায়ী যে এই যে ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রন যে ঘুরতেছে, এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ এইচ বাই 2 পাইয়ের গুণিতক। তাহলে এইচ বাই 2 পাইয়ের গুণিতক মানে হচ্ছে এন এইচ বাই 2 পাই। এখানে এন মানে কি? এন মানে হচ্ছে অরবিট। তাহলে আমি যদি প্রথম কক্ষপথের এই ইলেকট্রন সম্পর্কে বিবেচনা করি, তাহলে আমি এই এনের জায়গায় দিব 1। যদি আমি দ্বিতীয় কক্ষপথের কোনো ইলেকট্রনের কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে এখানে দেব 2। যদি আমি তৃতীয় কক্ষপথের কোনো ইলেকট্রনের অর্থাৎ এটির কৌণিক ভরবেগ বের করতে চাই, তাহলে আমি এনের মান দিব 3। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে সূত্রটি, এই সূত্রটি খুবই গুরুত্বপূর্ণ। এটি হচ্ছে এম ভি আর ইকুয়াল টু এন এইচ বাই 2 পাই। অর্থাৎ কোনো কক্ষপথের যে ইলেকট্রন ঘুরতেছে, এই ইলেকট্রনের কৌণিক ভরবেগ হবে এইচ বাই 2 পাইয়ের গুণিতক। এখানে আমরা একটু বিশ্লেষণ করি যে এখানে এম সমান হচ্ছে ইলেকট্রনের ভর। তা আমি বলে দিচ্ছি, এই এম আমরা বলবো ইলেকট্রনের ভর, বি হচ্ছে বেগ এবং আর হচ্ছে অরবিটের ব্যাসার্ধ। তাহলে বাকি রইল এখানে এইচটা। এইচ হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, অর্থাৎ একজন বিজ্ঞানী, ওনার নাম প্লাঙ্ক, উনি একটি ধ্রুবক আবিষ্কার করেন। এই এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক। এটা একটি নির্দিষ্ট মান আছে, এটা হচ্ছে 6.626 × 10⁻34 মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তার পরবর্তীতে বাকি রইল এখানে এই যে পাই সমান আমরা সকলে জানি বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাতকে পাই বলা হয়, আর এর একটি নির্দিষ্ট মান 3.1416। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এর দ্বারা যে কোনো কক্ষপথের কৌণিক ভরবেগের মান নির্ণয় করতে পারবো, যা আমাদের এমসিকিউর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আরেকটি তথ্য আছে। এটি হলো যখন একটি ইলেকট্রন তার কক্ষপথে ঘুরে তখন শক্তি বিকিরণ করে অথবা শক্তি শোষণ করে কখন? যখন একটি ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে কিংবা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়। ঠিক আছে, আমি আবার বলে নিচ্ছি, যখন একটি ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যায় বা নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, ঠিক তখনই ইলেকট্রন শক্তি শোষণ কিংবা বিকিরণ করে। তাহলে আমরা এই বিষয়ে একটু স্পষ্ট ধারণা নিতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু বোর্ডের দিকে তাকাও, তাহলে তোমরা বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যদি এই বোর্ডের দিকে তাকাই, তাহলে আমরা সর্বশেষ যে তথ্যটি আছে স্পষ্ট ধারণা পেয়ে যাব। অর্থাৎ এখানে দেখো আমি দুটি পরমাণু স্ট্রাকচার রেখেছি। এখানে দেখো দুটি কক্ষপথ আছে, একটি হচ্ছে n=1 n=2। এখানে n=2 হচ্ছে উচ্চ কক্ষপথ এবং n=1 হচ্ছে নিম্ন কক্ষপথ। তাহলে ইলেকট্রন যদি কোনো কারণে উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে আসে, তাহলে দেখো এখানে শক্তি নির্গত হবে, তাহলে এখানে শক্তির নির্গমন ঘটবে। তাহলে এটি হচ্ছে বিকিরিত শক্তি। আবার এখানে একটু লক্ষ্য করো, যখন ইলেকট্রন নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে যায়, অর্থাৎ এটির বিপরীত ঘটে, তখন কিন্তু এখানে শক্তি শোষিত হবে। তাহলে এটাকে আমরা এইভাবে প্রকাশ করব। তাহলে এই যে শক্তি শোষণ এবং বিকিরণকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি।
এইচটা হচ্ছে প্লাঙ্কের ধ্রুবক, আর এখানে এই যে এটাকে বলে নিউ, এই নিউটা হচ্ছে শোষিত বা বিকৃত শক্তির কম্পাঙ্ক। এবং এখানে এই যে আমরা এখানে প্লাঙ্কের ধ্রুবক, আর এখানে আমরা সি হচ্ছে আলোর বেগ, এটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এই যে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এই সমীকরণ দ্বারা আমরা এগুলোর মান বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটা জিনিস বলে নিচ্ছি, যখন কোনো ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে, অর্থাৎ এই চিত্রের দিকে একটু লক্ষ্য করো, উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসতেছে, তখন এখানে যে শক্তি নির্গমন ঘটবে, এই শক্তি নির্গত বা বিকৃত হওয়ার মাধ্যমে এখানে একটি তরঙ্গ সৃষ্টি করবে। যখন এখানে একটি ইলেকট্রন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসবে, তোমরা এই চিত্রের দিকে লক্ষ্য করতে পারো, তখন শক্তির বিকিরণ ঘটবে। এই আলোকে আমরা যখন একটি প্রিজমের মধ্যে দেব, এই প্রিজমের মধ্যে যখন প্রবেশ করাবো, তখন আমরা এখানে একটি বর্ণালী সৃষ্টি হবে, যাকে বলা হবে পারমাণবিক বর্ণালী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা স্পষ্ট দেখতে পেলাম যে ইলেকট্রন উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে স্থানান্তরের সময় যে তরঙ্গ সৃষ্টি হয়, এই বিকিরিত আলোকে যদি আমরা প্রিজমের মধ্যে প্রবেশ করি, তাহলে যে বর্ণালীগুলো পাবো, সেই বর্ণালীগুলোকে আমরা বলবো পারমাণবিক বর্ণালী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা কি পড়লাম একটু দেখো তো। আজকে আমরা কিন্তু রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা পড়েছি। এই সীমাবদ্ধতার ত্রুটি যাই বলো না কেন, এগুলোকে দূর করে বিজ্ঞানী নিলস বোর যে তথ্য দিয়েছেন, এই তথ্যগুলো আমরা স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেছি। আজকে আমরা যা যা পড়েছি সবগুলো তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিলিয়ে নিবে এবং তোমরা তোমাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আগামী দিন দেখাবো নতুন কিছু, এবং আগামী সপ্তাহে ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সিলেট ডিভিশনাল অনলাইন স্কুলের সাথে থাকার জন্য সবাইকে অনুরোধ করছি, এবং সবার প্রতি রইল শুভকামনা। আর আজকের এই ভিডিও লেসনটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থাকো, সবার প্রতি রইল আমার শুভকামনা।